আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ থেকে ঠিক 12 দিন আগে 19শে জানুয়ারি আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম, যার শিরোনাম ছিল ঘোড়ার মুখের খবর, শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চেই দেশে ফিরছেন। এই কথাটি শেখ হাসিনা নিজ মুখে বলেছিলেন আমার এক বিশেষ সংবাদ সূত্রকে। সূত্রটি এতটাই নির্ভরযোগ্য যে আমি আলাদা করে কোনো রকম যাচাই করা ছাড়াই খবরটি নিয়ে প্রতিবেদন করেছিলাম। তবে এই সম্পর্কে আরও পাকা খবর পেতে এবং কেন শেখ হাসিনা এতটা নিশ্চিতভাবে তার দেশে ফেরার কথা বলছেন সেটা আমার সূত্র জানতেন না। সেটা নিয়ে খোঁজ খবর করা অব্যাহত ছিল আমার। আর সেই পাকা খবর এলো বা এই যাচাইয়ের কাজটি হয়ে গেল গত 27 জানুয়ারি। কিভাবে হলো সেটা বলছি। আপনাদের তো মনে আছে, ভারতের এবারে রিপাবলিক ডে সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের দুই কর্তা ব্যক্তি। একজন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এবং অন্যজন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। 27শে জানুয়ারি এদের সঙ্গে স্বাক্ষরিত হয় ভারতের বাণিজ্য চুক্তি, যাকে ম্যাডাম যে উর্সুলা ভন ডার লেয়েন যাকে বলেছেন মাদার অফ অল ডিলস। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন যে ঐতিহাসিক চুক্তি। এই চুক্তিতে সবচেয়ে ভয় পেয়েছেন বলবো না, তবে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ও গায়ে জ্বালা ধরে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বুঝিয়ে দিল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন জায়গায় পৌঁছে গেছে এবং আরও কোথায় পৌঁছে যেতে পারে। বুঝিয়ে দিল এই চুক্তিটি যে ট্রাম্পের চরিত্র চিনে ফেলেছে ভারত। তাই আর ট্রাম্পের মুখের দিকে তাকিয়ে থাকলো না ভারত, বরং ট্রাম্পকে তার নিজের প্রয়োজনে ছুটে আসতে হবে ভারতের কাছে। ভারতের এই ভাবনা যে একেবারে নির্ভুল তার প্রমাণ মিলতে দেরি হয়নি। ভারত ইউনিয়ন চুক্তি প্রকাশ্যে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প ও তার প্রশাসনের কর্তারা। ভারতকে এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে যা খুশি ভাষায় আক্রমণ করছেন। সেসব ভাষা পুরো বলতে গেলে এই প্রতিবেদন বেদম লম্বা হয়ে যাবে। তাই ট্রাম্পের প্রশাসনের ব্যবহার করা দু একটি বিশেষণ বলবো শুধু। ইউরোপের দেশগুলোকে ট্রাম্পের যে ট্রেজারি সেক্রেটারি, তিনি তাকে গালি দিয়েছেন দুমুখো সাপ বলে। নীতির বালাই নাকি ইউরোপের দেশগুলোর কিচ্ছু নেই, ইউরোপের দেশগুলো স্বার্থপর। আর ভারত ধুরন্ধর ব্যবসাদার। ভারত ধুরন্ধর ব্যবসাদার শুধু নয়, ভারত যুদ্ধবাজ দেশ। কেন যুদ্ধবাজ? কারণ ইউক্রেনের যুদ্ধ রাশিয়া চালাতে পারছে, ভারত রাশিয়ার তেল কিনছে বলে। ইউক্রেনের যুদ্ধে তাই ভারতও একটি পক্ষ, রাশিয়ার পক্ষ। আসলে আমেরিকা চেয়েছিল বাণিজ্য শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলে নিজের বশে রাখবে, কিন্তু ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি করে আমেরিকার ভারতের যে রপ্তানি বাণিজ্য সেটাকে মোটামুটি গুরুত্বহীন করে দিল। কারণ ইউরোপের 27টা দেশ মিলে সেখানে যত ভারতের জিনিস রপ্তানি হয় তা আমেরিকার থেকেও অনেক বেশি। এই চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একেবারে যাকে বলে নাওয়া খাওয়া ফেলে ছুটে এসেছে ভারতে। তারা ঘোষণা দিয়েছে যে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে নাকি আর কোনো বকেয়া বিষয় নেই, সব ফাইনাল। এখন যে কোনো দিন নাকি চুক্তি সই হয়ে যেতে পারে। আপনার মনে আছে কয়েকদিন আগে এই ট্রাম্প বলেছিলেন ভারতের ওপরে 500% শুল্ক লাগাবে। আর এখন কি করছে? এখন তারা আমেরিকা চাইছে দ্রুত ভারতের সাথে শুল্ক চুক্তি স্বাক্ষর হয়ে যাক।
কিন্তু ভারত এবার সুযোগ বুঝে খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না। বলছে এত তাড়া কিসের, ধীরে সুস্থে হোক না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন পর এই সামনের সপ্তাহে আমেরিকা যাচ্ছেন। তার দপ্তরের কিছু ইস্যু আছে, জাতিসংঘের কিছু ইস্যু আছে। আর ভারত বলছে তিনি সফর সেরে দেশে ফেরার পর তারপর বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত করার কথা ভাববে ভারত। ভারতের এই যে অবস্থান, এতে স্পষ্টত বাণিজ্যের সঙ্গে পররাষ্ট্র নীতিকেও জুড়ে নিয়েছে ভারত। ট্রাম্পের অস্ত্র ফিরিয়ে দিচ্ছে ট্রাম্পকে, এটা ট্রাম্পের প্রাপ্য। অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে না, তাই হয়েছে ট্রাম্পের। পৃথিবীর কোথাও তার এখন প্রায় ঠাঁই নেই। হ্যাঁ, অবশ্য পাকিস্তানে আছে, আর বাংলাদেশে ইউনুসের কাছে আছে, আরও দু এক জায়গায় ছোটোখাটো থাকতেই পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের তো বটেই, আমেরিকার মান সম্মান নষ্ট করেছেন সারা পৃথিবীতে। ইউরোপের দেশগুলো মানে কেউ তাকে বিশ্বাস করে না ট্রাম্পকে। আজ এক কথা বলছে ট্রাম্প, তো কাল অন্য কথা। ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরও ট্রাম্প নিত্য নতুন শুল্কের হুমকি দিচ্ছেন ইউরোপের দেশগুলোকে। কে এখন আমেরিকাকে বিশ্বাস করবে? ভারতও আমেরিকাকে বিশ্বাস আর করে না, আর সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে। গত কিছুদিন ধরে প্রতি পদে ট্রাম্পের জন্যে যখন সেই তার নোবেল প্রাইজের নাম গেল, মানে পাকিস্তানের জেনারেল মুনির, আসিম মুনির, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারা সব আলাদা আলাদা করে ট্রাম্পের নাম প্রস্তাব করেছে নোবেল প্রাইজ দেওয়ার জন্যে। ভারতের কাছেও বলেছিল আপনারাও প্রস্তাব করুন, ভারত ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছে। আর ভারত আমেরিকাকে বিশ্বাস করে না, সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে। ট্রাম্পের গাজা ক্লাব, যার নাম বোর্ড অফ পিস, সেখানে যাওয়ার আমন্ত্রণ পেয়ে পাকিস্তান, ওরা যারা বাংলাদেশকে তো আমন্ত্রণ করেনি, তারা আমন্ত্রণ পেয়ে একেবারে দৌড়তে দৌড়তে গিয়ে হাজির হয়েছে সেখানে ট্রাম্পের বোর্ড অফ পিসে থাকবার জন্যে। আর ভারত আমন্ত্রণ পেয়েও প্রত্যাখ্যান করেছে। আমেরিকার অস্ত্র বাদ দিয়ে ভারত রাশিয়া আর ফ্রান্সের অস্ত্র কিনে যাচ্ছে এক নাগাড়ে, রাশিয়ার থেকে তেল কিনে নিয়ে আসছে। ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা চৌপাট হওয়ার মুখে। আর এই চৌপাট হলে ভারতের কিচ্ছু যায় আসে না এখন যা অবস্থা। আর এই অনুভব, ভারতের এই বোধ, এটা যে শুধুমাত্র ভারতের তা নয়, সারা দুনিয়া জুড়ে ট্রাম্পের সৌজন্যে আমেরিকার বদনাম জুটেছে আনফেথফুল পার্টনার। আর পার্টনার অবিশ্বস্ত হলে, অবিশ্বাসী হলে সে সম্পর্ক কি টেকে না। ট্রাম্পের আমেরিকার ক্ষেত্রে সেটাই হয়েছে। ট্রাম্প যা প্রতিশ্রুতি দেন তা কখনো রাখেন না। শুধুমাত্র 2025 সালেই ট্রাম্প অসংখ্য প্রতিশ্রুতি ভাঙার রেকর্ড করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে টার্নবেরি চুক্তি জুলাই 25-এ করেছেন। করার পরে সেখানে ছিল 15% সর্বোচ্চ ট্যারিফ। কিন্তু জানুয়ারি আসতে না আসতে ওই একই ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে নতুন করে আরও 10 থেকে 25% ট্যারিফের হুমকি দিয়েছেন, গ্রিনল্যান্ড বিতর্কের নাম করে। চুক্তি স্বাক্ষর হওয়ার 6 মাস পর। তা যার কথার দাম নেই, তাকে কে বিশ্বাস করে বলুন তো? এছাড়া কখনো ট্রাম্প বলছেন ফরাসি ওয়াইনে 200% ট্যারিফ লাগাবেন, কখনো পানামায় আক্রমণের হুমকি দিচ্ছেন, মিসাইল ডাকছেন কলম্বিয়ায়, ইরানে ঝাঁপাতে চাইছেন, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নিতে চাইছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চোখ বেঁধে হাত বেঁধে তুলছেন, কানাডাকে দখলের হুমকি দিচ্ছেন। আচ্ছা বলুন তো, কোনো সুস্থ মতির মানুষ কি এমন কাজ করতে পারে? ট্রাম্প যেন এক খ্যাপা ষাঁড়, কখন কাকে গুঁতোবেন কেউ জানে না। এই পরিস্থিতিতে কে এখন আমেরিকাকে বিশ্বাস করবে? কেউ না। এমনকি যে ব্রিটেনকে আমেরিকার ছায়া বলা হয়, সেই ব্রিটেন পর্যন্ত ট্রাম্পের পথ ছেড়ে ভারতের সঙ্গে নিঃশুল্ক বাণিজ্য চুক্তি করেছে বেশ কয়েক মাস আগে। দীর্ঘ 3 দশক পর চীন সফরে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এই সফরেও ট্রাম্প রেগে অগ্নিশর্মা, যাচ্ছে তাই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টার্নারকে। এই সব মানে ট্রাম্পের রাগ থেকে বাইরে, ট্রাম্পের রাগের বাইরে যে দেশগুলো আছে তাদের একটা হচ্ছে পাকিস্তান, অন্যটা বাংলাদেশ। এদেরকে চাকর বাকরের মতো দেখে ট্রাম্প। আন্তর্জাতিক নামী সংস্থা পিউ গবেষণা কেন্দ্র মার্চ 3 আগে একটি জরিপ করেছে।
জরিপে আমেরিকার একদা ঘনিষ্ঠ 24টা দেশের মধ্যে 19টিতে দেখা যাচ্ছে 50% বেশি মানুষ ট্রাম্পকে বিশ্বাস করে না, আর বাকি 5টা দেশে একটু কম তার থেকে। আর মূল মিত্রদের মধ্যে ট্রাম্পের মানে আমেরিকার ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এসব দেশের 60% বেশি মানুষের কোনো আস্থা নেই ট্রাম্পের ওপর। অন্য দেশের কথা বাদ দিন, ট্রাম্পের নিজের দেশেই 50% আমেরিকান মনে করেন ট্রাম্প বৈদেশিক নীতিতে জঘন্য কাজ করছে। আচ্ছা, ভারত কেন আমেরিকাকে বিশ্বাস করে না? খুবই তো করতো। ট্রাম্প ছিল আমেরিকার বড় বন্ধু। তার কারণ দেখুন, 2025 সালে এসে ভারত স্পষ্টভাবে দেখেছে যে ট্রাম্পের কোনো মতিস্থির নেই, তার কাছে আর যেমন কথার কোনো দাম নেই। এটা ভারতের জন্য সরাসরি ক্ষতিকর। ট্রাম্প তার বাণিজ্য সিদ্ধান্তে প্রতিদিন পরিবর্তন করেন। তার বাংলাদেশ নীতি আজ একরকম তো কাল একরকম। গত বছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বসে মোদিকে পাশে বসিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশের বিষয়টা দেখার ভার আমি প্রধানমন্ত্রীকে দিয়েছি। প্রেসিডেন্টের এটা যে মনের কথা ছিল না, এটা যে একটা বড় সড়ো ধোঁকা ছিল, এটা কিন্তু ভারত সেদিন বোঝেনি। বুঝবেটা কি করে? একটা ভদ্রলোক জগার যারা, তারা তো অন্যকে ভদ্রই ভাবে, সুতরাং বোঝা সম্ভব ছিল না। কিন্তু ট্রাম্প যে ভদ্রলোক নয়, সেটা যে তিনি যে একটা রাষ্ট্রনেতা হয়ে এতটা ওছা হবেন, কে ধারণা করতে পেরেছিল বলুন তো? আমার বাংলাদেশের অনেক বন্ধু, ভারতের বন্ধুরাও আছেন, তারা গত কয়েক মাস ধরে বাংলাদেশের ব্যাপারে ভারত কিছুই করছে না বলে অভিযোগ করে থাকেন। তারা বলে যান মোদি শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাচ্ছেন। অভিযোগ হয়তো পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু আসল কারণ লুকিয়ে আছে ওই ট্রাম্পকে চিনতে না পারার মধ্যে। বাংলাদেশের ব্যাপারে ভারত সিদ্ধান্ত নিতে দেরি করেছে ট্রাম্পের আসল চেহারাটা চিনতে না পেরে, মাঝে মাঝে তার মুখের কথা শুনে। দোষটা শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ভুল করেছে ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্ট দেখুন, যে আমেরিকা ন্যাটো তৈরি করেছিল, সেই আমেরিকার প্রেসিডেন্ট ন্যাটো ভেঙে দিতে চাইছে। গায়ের জোরে ইউরোপের একটা দেশ গ্রিনল্যান্ড দখল করতে চাইছে। এসব কল্পনা করা যায় বলুন? আর যে মুহূর্তে ট্রাম্পের চরিত্র ভারত বুঝতে পেরেছে এবং বোঝা গেছে বাংলাদেশে আমেরিকার স্বার্থ দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে, দেশটাকে জামাত সহ ইসলামী উগ্রপন্থার হাতে তুলে দিতেও আমেরিকা যে তৈরি, সেটা তো আমেরিকারই সংবাদপত্র সব বলছে এখন। সেই যখন থেকে এই সবগুলো ভারত চিনে ফেলেছে ট্রাম্পকে, আমেরিকার আসল উদ্দেশ্যকে, তখন থেকে ভারত সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে লুপে রেখে বা আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমেরিকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার যেমন 12টা বাজবে, তেমন শেষ হয়ে যাবে বাংলাদেশ নামের দেশটা। ভারত তাই চায় নিজে বাঁচতে এবং একই সঙ্গে বাংলাদেশকে বাঁচাতে, আর আমেরিকা চায় নিজের স্বার্থ রক্ষা করতে। বাংলাদেশ থাকলো না গেল, তাতে কিচ্ছু এসে যায় না আমেরিকা। মন একবার স্থির হয়ে যেতে ভারত বাংলাদেশের ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই কথা দিয়েই আজকের আমার হেডলাইন প্রতিবেদনের। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপির সঙ্গে বেশ কিছু বৈঠক যে ভারত করেছে, এটা তো এখন সবাই জানেন। লন্ডনে হয়েছে বৈঠক, দিল্লিতে, ঢাকায়। তারেকের ফেরার ব্যবস্থাতেও ভারতের অনেক অবদান ছিল। ভারতের সেনার কাছ থেকে মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে তারেকের সুরক্ষা নিশ্চিত করেছে ভারত। তারেককে সম্মত করিয়েছে দেশের সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভবিষ্যতে কি করতে হবে সেই বিষয়ে। ভারত জানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপির বিপুল জয়ের সম্ভাবনা। একইভাবে গণভোটেও হার হতে পারে জামাত পক্ষের। সুতরাং জামাত চাপ দিয়ে নির্বাচন স্থগিত রাখতে চাইছে। ব্যাপক হিংসার প্রেক্ষিতে নির্বাচন থেকে বেরিয়ে আসার কথা ভাবতেও পারে বিএনপি। মোটের ওপর 100 ভাগের মধ্যে অন্তত 80 থেকে 90% এখন ঠিক আছে যে নির্বাচন হচ্ছে না। নির্বাচন স্থগিত হলে ইউনূসের পদচ্যুতি অবশ্যম্ভাবী, তিনি পদে থাকতে পারবেন না।
তার মানে এই নয় যে তিনি পদ ছাড়বেন, তা নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বরখাস্ত করবেন ইউনূসকে, এটাও ভারতের ব্লু প্রিন্টে অলরেডি তৈরি হয়ে আছে। ভারতের ব্লু প্রিন্ট অনুযায়ী ওয়াকার উজ্জামানের সামনে ভারতের সুরে সুর মেলানো ছাড়া আর কোনো পথ নেই। ওয়াকার উজ্জামান মেনেও নিয়েছেন ব্যাপারটা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই। এই জন্যেই তিনি এত জোর দিয়ে বলেছেন ফেব্রুয়ারি, খুব বেশি হলে মার্চের মধ্যেই তিনি দেশে ফিরবেন। তিনি দেশে, ওই যে বললাম, প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। এবার তিনি ক্ষমতা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিকই, কিন্তু সেটা হবে তদারকি বা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে। 6 মাসের মধ্যে নির্বাচন করবেন, এই দায়িত্ব, এই কথা বলে তিনি একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তিনি করবেন। যে নির্বাচন এই মুহূর্তে ওই 12ই ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটাই নির্বাচন করবেন শেখ হাসিনা ফিরে এসে। ভারত পুরো ব্লু প্রিন্ট তৈরি করেছে নিজে উদ্যোগ নিয়ে। আমেরিকাকে এই উদ্যোগের মধ্যে কোথাও রাখেননি। এই উদ্যোগের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ভারতের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তার সঙ্গে কথা হয়েছে জেনারেল ওয়াকার উজ্জামানের সাথে কথা হয়েছে, বিএনপির তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশে বেশ কিছু সেনা কর্তার সঙ্গেও। বৈদেশিক শক্তির মধ্যে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং আরও কোনো দেশ যুক্ত ছিল এই আলোচনার মধ্যে। আর এই নতুন পরিস্থিতির জন্যই শেখ হাসিনা বলছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমেরিকা কি এই রাজনৈতিক ব্লু প্রিন্টের কথা জানে না? কেন জানবে না? নিশ্চয়ই জানে। কিন্তু করবেটা কি? করার কি আছে? ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, কানাডা, ইউরোপের সব দেশের বিরুদ্ধে আজ চলে গেছে আমেরিকা। বাঁচবে কাকে নিয়ে? কাকে নিয়ে লড়তে যাবে? তাই হাত কামড়ানোই এখন ভবিতব্য আমেরিকার। শুরুর কথাটা আর একবার বলি শেষে, শেখ হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে। বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরছে খুব তাড়াতাড়ি। মাদার অফ অল ডিলস বা সকল চুক্তির জননী, এর নামটি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন। 27 জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিও হয়ে গেল, তাকেই বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। 19 বছর ধরে এমন একটা চুক্তি করতে চেয়ে হবে, করেও হয়নি। অনেক বাধা আর ভূ রাজনৈতিক সমীকরণের জটিল মারপ্যাচ পেরিয়ে শেষ পর্যন্ত দিল্লিতে চুক্তিটি স্বাক্ষর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তির গুরুত্ব কেবল অর্থনৈতিক পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকার পর এই চুক্তিটি এমন এক সময়ে সম্পাদিত হলো যখন বিশ্ব রাজনীতিতে মেরুকরণ চরম পর্যায়ে। বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে এবং বিশ্বজুড়ে বাণিজ্য সংরক্ষণের এক নতুন সংস্কৃতি দানা বাঁধছে। প্রায় 2 বিলিয়ন মানুষের একটি বাজার এবং বিশ্বের মোট জিডিপির 1/4 এক সুতোয় গাঁথার এই প্রয়াস বিশ্ব অর্থনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশের পাশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটি এমন দাও মারার কারণে বাংলাদেশের সাথে ইউরোপীয় বাণিজ্যে কি কোনো প্রভাব পড়বে? যদি পড়ে, তাহলে সেটি কেমন, মানে বাংলাদেশের জন্য কতটা চিন্তার হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতিতে অনেকগুলো বড় বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তিটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই চুক্তিকে মাদার অফ অল ট্রেড ডিল বলার প্রধান কারণ এর ব্যাপ্তি। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লক, আর ভারত হচ্ছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বড় অর্থনীতি। $2.4 ট্রিলিয়ন সম্মিলিত জিডিপির এই বিশাল বাজার যখন একীভূত হয়, তখন তা কেবল দুটি অঞ্চলের লাভ ক্ষতি নয়, বরং বৈশ্বিক সাপ্লাই চেইনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তির সফল সমাপ্তির পেছনে অর্থনৈতিক লাভের চেয়ে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা অনেক বেশি কার্যকর ছিল। 19 বছর আগে 2007 সালে যে আলোচনার সূত্রপাত হয়েছিল তা 2013 সালে মুখ থুবড়ে পড়েছিল এবং দীর্ঘ সময় ধরে এক প্রকার স্থবির অবস্থায় ছিল। তবে 2022 সাল থেকে আলোচনায় নতুন গতি সঞ্চার হয় এবং 2025 সালের পর থেকে তা অভাবনীয় গতিতে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। এই নাটকীয় পরিবর্তনের মূলে ছিল ওয়াশিংটন এবং বেজিং থেকে আসা প্রবল ভূ রাজনৈতিক চাপ, যা ব্রাসেলস এবং নয়াদিল্লিকে তাদের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন এবং তার আমেরিকা ফার্স্ট নীতির আগ্রাসী রূপ এই চুক্তির প্রভাবক হিসেবে কাজ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও তা মার্কিন প্রশাসনের লেনদেনমূলক পররাষ্ট্রনীতির সামনে সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে ব্যর্থ হয়। 2025 সালের জুন মাসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক চরম অবনতি ঘটে যখন ট্রাম্প দাবি করেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি সম্ভাব্য সামরিক সংকট নিরসনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন এবং এর বিনিময়ে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দাবি করেন। পাকিস্তান এই বয়ান সমর্থন করলেও ভারত তা প্রত্যাখ্যান করে, কারণ নয়াদিল্লি বরাবরই দ্বিপাক্ষিক সংকটে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী। ভারতের প্রত্যাখ্যানকে ট্রাম্প ব্যক্তিগত অপমান হিসেবে গণ্য করেন এবং এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতের উপর একের পর এক শাস্তিমূলক শুল্ক আরোপ শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তেল আমদানির উপর প্রশ্ন তুলে এবং রাশিয়া থেকে তেল কিনে তা পরিশোধনের মাধ্যমে পুনরায় রপ্তানি করার অভিযোগে ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করে। নয়াদিল্লি এই পদক্ষেপকে ভণ্ডামি হিসেবে দেখছে, কারণ চীন আরো বেশি রুশ জ্বালানি আমদানি করলেও তাদের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে ভারত উপলব্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা তার কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য হুমকি স্বরূপ। একই সময় ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পড়েছিল। বিশেষ করে গ্রিনল্যান্ড দখল বা ক্রয়ে মার্কিন প্রস্তাবের বিরোধিতা করায় ইউরোপের 8টি দেশের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল। এই সাধারণ শত্রু এবং অভিন্ন চ্যালেঞ্জ ভারত ও ইউরোপকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসে, যাকে বিশ্লেষকেরা এক প্রকার শর্টগান ম্যারেজ বা বাধ্যতামূলক ঐক্য হিসেবে দেখছেন। প্রায় 20 বছর ধরে আলোচনার পর ভারত আর ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চূড়ান্ত করেছে। এফটিএ বাস্তবায়িত হলে ইউ থেকে আমদানি করা 30% পণ্যের উপর ভারতীয় শুল্ক তাৎক্ষণিকভাবে শূন্য হবে। ইউ কর্মকর্তারা জানান ভারতে রপ্তানি করা 96.6% পণ্যের শুল্ক উঠে যাবে। এতে বছরে প্রায় 400 কোটি ইউরোর শুল্ক সাশ্রয় হবে ইউরোপীয় কোম্পানিগুলোর। অন্যদিকে ভারতের 90% পণ্যের উপর থেকে শুল্ক তুলে নেবে ইউ। সেটি হলে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে। এই চুক্তির মাধ্যমে ইউরোপের 27টি দেশের সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য শুরু হবে। বিশ্বের 25% মোট দেশজ উৎপাদন বা জিডিপি যৌথভাবে দখলে রেখেছে ইউ ও ভারত। তাদের হাতেই আছে প্রায় 200 কোটি টাকার বড় এক বাজার। এফটিএ কার্যকর হলে ইউ এর বাজারের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যে ভারত শুল্কমুক্ত সুবিধা পাবে। সেটি হলে দুশ্চিন্তা বাড়বে বাংলাদেশের, কারণ এতদিন যে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধা নিয়ে দাপটের সাথে ব্যবসা করে আসছিল, তা হবে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। ইউর বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির বড় অংশই তৈরি পোশাক। গত বছরের বাজারটিতে রপ্তানি হওয়া $21 বিলিয়ন মধ্যে 19.71 বিলিয়ন হচ্ছে তৈরি পোশাক, যা বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির 50%। গত অর্থ বছরে বাংলাদেশ $39 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজার ইউর সঙ্গে এফটিএ করে ফেলেছে। বাস্তবতা থেকে বাংলাদেশ অনেক দূরে। অনেকেই মনে করেন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী নেই, এত সস্তায় কেউ পোশাক দিতে পারবে না, কিন্তু ধারণাটি ভুল। ভারত খুব বেশি ব্যয়বহুল নয়। দেশের অনেক রাজ্যে মজুরি কম, তারা তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলার লক্ষ্য নিয়েছে। 1975 সাল থেকে
এলডিসি বাণিজ্য সুবিধার আওতায় ইউরোপে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে আসছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় দেশটি বর্তমানে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারীতে পরিণত হয়েছে। ডেনিম, ট্রাউজার ও টি শার্টের মতো কয়েকটি পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে। এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা জিএসপি প্লাস সুবিধা নিষিদ্ধ করতে না পারে, তবে 2029 সালের পর ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় 12.5% শুল্ক গুনতে হবে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শূন্য শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। তখন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ধস কেউ ঠেকাতে পারবে না বলে জানাচ্ছেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। এজন্য সংশ্লিষ্টরা ইউ ভারত চুক্তিকে বাংলাদেশের জন্য সতর্কবার্তা বা ওয়েক আপ কল হিসেবে দেখছেন। তারা সরকারকে দ্রুত ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা ধরে রাখার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু নিজের ঢোল নিজে পেটানোর সরকারের নীতি হলো বাংলাদেশ যাবে না কোথাও, বিশ্ব আসবে বাংলাদেশের কাছে। তেমন সরকারের কাছে গিয়ে ইউ ভারত চুক্তি খুব বেশি চিন্তার বিষয়।